হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। মাঝরাত প্রায় 12টা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার মনে হলো বাথরুমে যেতে হবে। ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে পা বাড়ালাম। ফিরতে কিছুটা সময় লেগে গেল। ঘরে ফিরে দেখি আন্টি বিছানায় শুয়ে আছেন, তবে উল্টো দিকে মুখ করে। ঘরের মৃদু আলো, চারপাশটা বেশ শান্ত মনে হচ্ছিল। যা আন্টির সিল্কের নাইটির আলো ঝলমল করছিল, যা তাকে আরও সুন্দর করে তুলছিল। আমি আস্তে আস্তে আমার পদক্ষেপ এগিয়ে নিয়ে গেলাম এবং দেখতে পেলাম আন্টি গভীর ঘুমে আছেন। তার মুখের উপর শান্তির ছাপ স্পষ্ট ছিল। এমন দৃশ্য দেখে আমার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করতে শুরু করলামই। নিজেকে সমেত করে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। কয়েক মুহূর্তের ভেতরেই আমার মনোবল ফিরে এলো। তখন ভাবলাম এই পরিস্থিতি এড়িয়ে গিয়ে বরং নিজের ঘুমের দিকে মনোযোগ দেয়া উচিত। কিন্তু তখনই আন্টির ঘুম ভেঙে গেল। আর আমাকে এভাবে তার সামনে দেখে আন্টি আমাকে আমি রাহুল আমার আন্টি ছিল অসাধারণ সুন্দরী এক মহিলা। একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও আকর্ষণীয় লাগত। যে কেউ তাকে একবার দেখলে তার প্রেমে পড়বেই। কিছুদিন আগে আমি একটি ইন্টারভিউ এর জন্য মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলাম। ট্রেনে বসে দেখি আমার সামনে এক ভদ্রমহিলা। তার চেহারায় ছিল এক ধরনের সৌন্দর্য এবং আকর্ষণ যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। তার মুখে আলো পড়ে একটি উজ্জ্বলতা ফুটে উঠেছিল এবং তার লম্বা চুল তাকে আরও আকর্ষণীয় করে তুলছিল। তার ব্যক্তিত্বের কোমলতা ও সহজ সরল আচরণ দেখে আমার মন ভালো হয়ে গেল। তার দিকে তাকিয়ে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করছিল, যেন তার উপস্থিতি আমাকে সাহস দিচ্ছে। ট্রেন চলার সময় আমি ভাবছিলাম তার সঙ্গে কথা বললে কেমন হবে। অবশেষে আমি নিজের মধ্যে সাহস সঞ্চয় করলাম এবং তার সঙ্গে আলাপ শুরু করলাম। তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি হেসে উত্তর দিলাম, গুজরাট যাচ্ছি, সেখানে একটি ইন্টারভিউ আছে। এই কথা শুনে তিনি বললেন, ভালো, আমি গুজরাটেরই বাসিন্দা। তিনি মুম্বাই প্রথম তার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারপর আমি জানতে চাইলাম, আপনার নাম কি? আন্টি বললেন, আমার নাম প্রিয়া। আমি বললাম, আপনি গুজরাটের কোনো এলাকায় বাস করেন? তিনি উত্তর দিলেন, আমি কলরে থাকি। আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকলো এবং একে অপরের সঙ্গে কথা বলে আমার মনে ভালো লাগছিল। ট্রেনে ভ্রমণ করতে করতে প্রিয়ার ব্যক্তিত্ব আমাকে আরও বেশি আকর্ষণীয় মনে হতে লাগলো। আমরা একে অপরের জীবন নিয়ে আরও কিছু গল্প ভাগাভাগি করলাম। আমি তাকে জানালাম যে আমার ইন্টারভিউ একটি অটোমোবাইল কোম্পানিতে। তিনি আমাকে উৎসাহিত করলেন। আমাদের মধ্যে নানা আলোচনা চলতে থাকল এবং পুরো যাত্রাপথে আমি তার দিকে নজর রাখছিলাম। তিনি সত্যিই ভীষণ আকর্ষণীয় লাগছিলেন। হয়তো প্রিয়া এই বিষয়টি বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে কিছু বলেননি। রাতের প্রায় 1:00টা বাজে যখন ট্রেন কল স্টেশনে থামল। আমি এবং প্রিয়া আন্টি দুজনে ট্রেন থেকে নামলাম। আন্টির ব্যাগটি বেশ ভারী ছিল, তাই আমি বললাম, আন্টি আমি আপনার ব্যাগটা ধরে দিচ্ছি। তিনি আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন এবং আমরা দুজনে স্টেশন থেকে বাইরে এলাম। রাতের আঁধার নেমে এসেছিল এবং চারপাশে বিশেষ কেউ ছিল না। স্টেশনের বাইরে এসে প্রিয়া জিজ্ঞেস করলেন, এখন রাতে কোথায় থাকার পরিকল্পনা করেছেন? আমি ভাবছিলাম সম্ভবত একটি হোটেল খুঁজতে হবে, কিন্তু আন্টি বললেন, যদি সমস্যা না হয় তাহলে আপনি আমাদের বাড়িতে আসতে পারেন। আমাদের বাড়ির কাছেই আছে এবং রাতে ব্যাগটি তুলতে আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ ভেবে তারপর সম্মতি দিলাম। রাত হয়ে গেছে এবং হোটেল খুঁজে বের করার চেয়ে আন্টির বাড়িতে যাওয়াই আমার জন্য ভালো মনে হলো, কারণ ট্রেনে আন্টির সাথে কথা বলে অনেকটাই ফ্রি হয়েছিলাম। আমরা দুজনে রেলপথ ধরে আন্টির বাড়ির দিকে এগোতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমি আন্টিকে বললাম, আপনার বাড়ি আর কত দূরে? তিনি মুচকি হেসে বললেন, আরেকটু দূর, আর তুমি দেখবে আমার বাড়ির পরিবেশ খুব ভালো। তার এই কথায় আমি আশ্বস্ত হলাম এবং ভাবলাম হয়তো এটা একটি নতুন বন্ধুত্বের সূচনা। যখন আমরা তার বাড়িতে পৌঁছালাম, আন্টি দরজা খুলে আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন। ভেতরে ঢুকে আমি বললাম, ধন্যবাদ আন্টি। তিনি হাসি মুখে বললেন, ধন্যবাদ তো আমাকে বলার কথা, তুমি আমার অনেক সহযোগিতা করেছ। বাড়ির ভেতরে একটি নরম আলো ছিল এবং দেয়ালের ছবি বাড়িটিকে অদ্ভুতভাবে সুন্দর করে তুলেছিল। এরপর তিনি স্নেহ ভরা কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন, রাহুল, তোমার কি ক্ষুধা লাগছে? কিছু খাবে? সত্যি বলতে আমার পেটেও বেশ খিদে ছিল, তাই বিনয়ের সঙ্গে বললাম, আন্টি একটু ভাত হলে হয়ে যাবে। তিনি মুচকি হেসে বললেন, ঠিক আছে, আমি একটু পরেই রান্না করি, তুমি সামনের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি তার কথামতো সামনের ঘরে গেলাম। সেখানে গিয়ে নিজের কাপড় পরিবর্তন করলাম। এরপর হাত মুখ ধুয়ে বেশ সতেজ অনুভব করছিলাম। আরামদায়ক একটি লোয়ার আর টি শার্ট পরে একটু আরামের জন্য প্রস্তুত হলাম। পুরো পরিবেশটা শান্ত এবং সহজ ছিল, যা মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছিল। কিছু সময় পর আন্টি ব্ল্যাক সিল্কের নাইটি পরে বাইরে এলেন, যা খুবই
সুন্দর লাগছিল, তার পোশাক সাধারণ হলেও সেগুলোতে আকর্ষণ ছিল। তিনি হাসিমুখে আমাকে বললেন, কি হয়েছে, ঠিক লাগছে না? আমি তৎক্ষণাৎ বললাম, আন্টি আপনি তো খুব ভালো লাগছেন। আমার কথায় তিনি মুচকি হাসলেন এবং তারপর রান্নার জন্য কাজে ফিরে গেলেন। আমি বসে বিছানায় ফোনে কিছু দেখতে লাগলাম এবং আন্টি রান্নার কাজ শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে রান্না করা খাবারের সুগন্ধ এসে গেল এবং আমার ক্ষুধা আরও বেড়ে গেল। আন্টি বললেন, খাবার প্রায় হয়ে গেছে, তুমি টেবিলে বসে যাও। আমি টেবিলে বসে গেলাম এবং তিনি আমাকে ভাত ও তরকারি পরিবেশন করলেন। আমরা খাবার খেতে খেতে পরস্পর কথা বলছিলাম। আন্টি জিজ্ঞেস করলেন, খাবার কেমন লাগছে? আমি বললাম, অত্যন্ত ভালো। এরপর তিনি জানতে চাইলেন, আর তোমার বাড়ি কেমন লাগলো? আমি বললাম, বাড়িও খুব ভালো। তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন, এবং এই বাড়ির মালকিনকে কেমন লাগলো? আমি একটু বিস্মিত হয়ে বললাম, তিনি তো খুব ভালো। এটা শুনে তিনি ধন্যবাদ বললেন এবং খাবার খেতে লাগলেন। আমরা দুজনে হাসছিলাম এবং একে অপরের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। তারপর আন্টি জানতে চাইলেন, তোমার ইন্টারভিউ এর সময় কখনো? আমি বললাম, কাল সকাল 10টায়। তিনি বললেন, তাহলে সমস্যা নেই, আমি তোমার জন্য তা বানিয়ে দেব, তুমি খেয়ে যাও। আমি সম্মতি জানালাম। তারপর আমরা দুজনে মিলেমিশে খাবার শেষ করলাম। খাবারটি সাধারণ ছিল কিন্তু খুবই সুস্বাদু। আমরা একসঙ্গে খেতে খেতে গল্প করতে থাকলাম এবং তিনি তার পরিবারের সম্পর্কে বললেন। তার স্বামী মুম্বাই যে কাজ করেন এবং তিনি এখানে একা থাকেন। তার হাস্যোজ্জ্বল স্বভাব আমাকে আরও বেশি শ্রদ্ধা অনুভব করালো। রাত গভীর হয়ে এসেছিল এবং আমরা খাবার খেয়ে থালা বাসন পরিষ্কার করলাম। তারপর আন্টি বললেন, তোমাকে বিশ্রাম করতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কোনো পারফিউম ব্যবহার করেন? আপনার রুম থেকে খুব ভালো সুগন্ধ আসছে। তিনি হাসতে হাসতে বললেন, সবই মহিলা পারফিউম, তোমার জন্য উপযুক্ত নয়। রাতের নিস্তব্ধতায় আমি আন্টির ঘরে শুয়েছিলাম। কিছুক্ষণ পর তিনি ঘরে এসে মুচকি হাসি দিয়ে বললেন, তুমি আর কি কিছু বলবে? আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, কি জানতে চাও? তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, যদি তোমার চাকরি এখানে হয়ে যায় তাহলে তুমি কেমন জায়গায় থাকতে চাও? আমি কিছুক্ষণ ভাবলাম এবং বললাম, আমাকে রেন্টে একটি ঘর নিতে হবে। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে? আমি কিছুটা হতভম্ব হয়ে বললাম, আন্টি আপনার বাড়িতে আমি কতদিন থাকব? তিনি হাসলেন এবং বললেন, যতদিন তুমি চাও। আমি বললাম, কিন্তু আন্টি এটা ঠিক মনে হচ্ছে না। তিনি বুঝতে পারলেন এবং বললেন, ঠিক আছে, তুমি রেন্টে থাকতে পারো এবং যেটা বাজারে দেবে সেটা আমার কাছে দিয়ে দিতে পারো, এতে আমারও সুবিধা হবে। এই প্রস্তাবে আমি ভাবলাম, আসলেই এটি একটি ভালো চিন্তা। আমি বললাম, ঠিক আছে, আগে চাকরি তো পেতে হবে, সেটাই আগে দেখতে হবে। তিনি বললেন, তোমার চাকরি পাকা হয়ে গেছে? আমি হাসতে হাসতে বললাম, আপনি কিভাবে জানলেন? তিনি বললেন, আমার কাছে কিছু অনুভূতি আছে। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি চাকরি হয়ে যায় তুমি কি আমার বাড়িতে থাকবে? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হলো। কিছুক্ষণ গল্প করার পর আমি বললাম, আন্টি আমাদের এখন ঘুমাতে হবে, সকালে তো উঠতে হবে। তিনি বললেন, ও হ্যাঁ, আমাকে কিন্তু অফিসে যেতে হবে, কারণ তিনি একটি অফিসে কাজ করতেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় ঘুমাবো? তিনি বললেন, তুমি আমার পাশে শুতে পারো, আমরা একসঙ্গে ঘুমাবো। আমি কিছু একটা সংকোচ প্রকাশ করে বললাম, না, আমি অন্য ঘরে ঘুমাবো। তিনি বললেন, অন্যান্য ঘরে পরিষ্কার নেই, তুমি আমার ঘরেই শুয়ে যাও। শেষমেশ আমি তার কথা মানলাম। আমি তার কাছে বিছানা চাইলাম এবং নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। আন্টি বললেন, আমার বিছানায় শুয়ে পড়ো। আমি কিছুটা আপত্তি জানালেও তিনি কোনো সমস্যা দেখালেন না। তিনি আমাকে কাঁধ ধরে বিছানায় শুইয়ে দিলেন। ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল। রাতের নিস্ত বাতাসে আমার মনে হলো, এই অজানা সাক্ষাৎ আমাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। রাত প্রায় 1-2টা বাজে। আমি উঠলাম ও বাথরুমে চলে গেলাম। ফিরে এসে দেখলাম আন্টি আমার দিকে পিঠ করে শুয়ে আছেন এবং তার পোশাক কিছুটা এলোমেলো ছিল। এটি দেখে আমার মনোভাব একটু অস্থির হয়ে গেল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং আবার শুয়ে পড়লাম। সকালে আন্টি আমাকে 7টায় আমাকে জাগিয়ে দিয়ে আন্টি বললেন, উঠো, 1 কাপ চা খেয়ে নাও। আমি বললাম, আন্টি আমি চা খাই না। তিনি হাসি মুখে বললেন, কোনো সমস্যা নেই, একটু খেয়ে দেখো, আমি তোমার জন্য ভালোবাসা নিয়ে বানিয়েছি। আমি আন্টির দিকে তাকালাম। তার চোখে এক আশ্চর্য দৃশ্যে কথা বলার ধরন পরিবর্তিত হয়েছে। তার এখন প্রতিটি কথায় অন্য অর্থ খুঁজে পাচ্ছিলাম, কিন্তু আমি নিজের অজান্তেই সবকিছুকে এনর করে যাচ্ছিলাম। প্রস্তুত হয়ে যাওয়ার সময় তিনি বললেন, ইন্টারভিউ এর পরে আমার সাথে দেখা করতে এসো এবং জানিয়ে দিও তোমার কাছে কাজের খবর। আমি হোক না বলে বেরিয়ে গেলাম। আমি একটি অটো নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম। দুপুর 3টার দিকে ফিরে এসে দেখলাম আন্টির বাড়ির দরজা তালা লাগানো। আমার কাপড় সব ভিতরে ছিল এবং আমি আন্টির ফোন নম্বর নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আন্টির আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা 5টার দিকে আন্টি এলেন এবং তার পোশাক ছিল সত্যিই সুন্দর। তিনি এসে বললেন, ও হায়, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো আমার অপেক্ষায় ছিলে। দ্রুত দরজা খুলে আমাকে ভেতরে আসতে বললেন। তারপর বললেন, তুমিও একটু দাঁড়াও, আমি কাপড় পরিবর্তন করে আসি।
তিনি একটি আরামদায়ক লোয়ার এবং একটি শর্ট টি শার্ট পরে বেরিয়ে এলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তো এখন বলো কি ঘটেছে। আমি বললাম, আমার তো বাড়ি যেতে হবে। এটি শুনে আন্টি একটু খারাপ লাগলো এবং বললেন, কি হয়েছে, ইন্টারভিউ তো ভালো হয়নি, কাজ পাওনি, কিভাবে সম্ভব। এবার মনে হচ্ছিল যে কেন আন্টি সত্যিই হতাশ হয়েছেন। আমি উত্তর দিলাম, এমন কিছু নয়, আমার চাকরি হয়ে গেছে এবং আমাকে 3 দিন পরে যোগদান করতে হবে। আন্টি খুশি হয়ে জানতে চাইলেন, তাহলে তুমি বাড়িতে যাচ্ছ কেন। তার প্রশ্নের মধ্যে বুঝতে পারছিলাম আমার চলে যাওয়া আন্টির জন্য কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি করেছে। আমি বললাম, আমার কাছে তেমন কাপড় নেই, আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি বললাম, আমি কিছু কাপড়ও নিয়ে আসব ও কিছু জরুরি জিনিসও আনব। এর উপর আন্টি আশাবাদী চোখে প্রশ্ন করলেন, তুমি ফিরে তো আসবে। তার চোখে এমন একটি ভাব ছিল যেন আমার চলে যাওয়ায় আন্টির মন ভালো নেই। আমি উত্তর দিলাম, আন্টি আমি নিশ্চিত আসব। এটাতে আন্টি কিছুটা খুশি হয়ে বললেন, তুমি কখন যাচ্ছ, ট্রেন কখন। আমি বললাম, কাল সকালে। রাতে সুযোগ ছিল না। এটি শুনে আন্টি অনেক আনন্দিত হলেন এবং বললেন, ঠিক আছে, তাহলে আজ তোমার জন্য রুমের সাজসজ্জা করি এবং সন্ধ্যায় পার্টি হবে।